বেশ অনেকগুলোই প্রশ্ন সেট আমি রেখেছি, ভাবলাম এগুলো সলভ করিয়ে দিই, কারণ এগুলো ধরো তোমার রিপিটও হতে পারে, কেমন, আর এই প্রশ্নগুলো দেখলে তোমার একটা আইডিয়াও হয়ে যাবে। আচ্ছা, প্রথম প্রশ্ন হিস্ট্রি থেকে বলছে, বর্তমান সময়ের সাংস্কৃতিক ঐক্য বৈচিত্র্যকে হাম্পি সম্পর্কিত নিচের কোন ঐতিহাসিক তথ্যের সাথে প্রয়োগ করা যেতে পারে? বলছে হাম্পির মন্দিরগুলো ছিল সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র, অবশ্যই, কারণ মানে কি বলতো, এটা না ওই হাম্পির মন্দিরগুলো মানে সেই সময় ধরো চতুর্দশ থেকে ষোড়শ শতাব্দীর মধ্যে যখন বিজয়নগর সাম্রাজ্য ছিল, ঠিক আছে, তো বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী হিসাবে হাম্পি ছিল গুরুত্বপূর্ণ। তো সেই সময়ের মন্দিরগুলো ছিল মানে সে আদি তীর্থস্থান, তুঙ্গভদ্রা নদীর তীরে একটা পবিত্র স্থান ছিল। আচ্ছা, প্রথমটা কারেক্ট হবে। তারপরেটা বলছে দেবদাসীরা বা নর্তকীরা আর কি দেবতা ও রাজপরিবারের সামনে পারফর্ম করতো, কিন্তু সাধারণ জনগণের সামনে নয়। এটা সঠিক তথ্য নয়। আচ্ছা, মহানবমী উৎসব, যা বর্তমানে দক্ষিণে নবরাত্রি নামে পরিচিত, হাম্পিতে উদযাপিত সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলোর মধ্যে একটি ছিল। সঠিক। তাহলে কোনটা হবে? তাহলে ম্যাম ওই 1 আর 3টা মানে অপশন সি, অপশন সি। অপশন সিটা হবে। হ্যাঁ, অপশন হ্যাঁ, সি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট। আচ্ছা, বলছে ওই অ্যাসারশন আর রিজন দিয়ে দিয়েছে। বলছে যে 17-18 শতকে ইউরোপীয় বাজারে নীলের ব্যাপক চাহিদা ছিল। আর কারণ বলছে দুটো দিয়েছে কারণ, 17 শতকের মধ্যে ইউরোপীয় কাপড় উৎপাদকেরা নীল আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করতে তাদের সরকারগুলোকে রাজি করিয়েছিল। আর নাম্বার 2 বলছে 17 শতকের শেষের দিকে ব্রিটেনের শিল্পায়ন শুরু হয়। দেখো, ইউরোপের বাজারে তো নীলের চাহিদা ছিলই তো, তাই না? এটা তো সঠিক। সেই জন্যেই তো এখানে যাতে ইউরোপিয়ানরা তো নীল চাষ করবে না, জোর করে আমাদের এখানে কৃষকদের দিয়ে নীল চাষ করানো হতো। সেই জন্য ইউরোপে যাতে নীল আমদানির উপর কর মানে করটা হালকা করা হয়, তাই জন্য তারা সরকারকে রাজিও করিয়েছিল। কিন্তু 17 শতকের শেষে তো ব্রিটেনের শিল্পায়ন শুরু হয়নি, তাই না? সুতরাং এখানে তাহলে কোনটা হবে? এটা তাহলে ম্যাম এই হবে। এ হবে। অ্যাজারশন আর হ্যাঁ ফার্স্ট রিজনটা হ্যাঁ, ঠিক। প্রথম কারণটা সঠিক একেবারে। নেক্সট বলছে নিচের কোন কারণগুলোর জন্য জলের সংকট সৃষ্টি হয়? জল সংরক্ষণের জন্য আর যাই হোক জলের সংকট সৃষ্টি হবে না। জল সংরক্ষণ মানে তো হ্যাঁ ম্যাম ওটা হ্যাঁ তো হ্যাঁ। জলটাকে তো ধরে রাখা, তাই না? আচ্ছা, বৃষ্টিপাতের তারতম্যের জন্য জলের সংকট হবে, জলের দূষণের জন্য জল সংকট হবে, মানে আমার পানীয় জলের পরিমাণ কমে যাবে, ব্যবহারযোগ্য জলের পরিমাণ কমে যাবে, আর অতিরিক্ত শোষণ ব্যবহারের জন্য আমার জল সংকট হবে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা? হ্যাঁ ম্যাম এই অপশন এ। অপশন এ, 2, 3 and 4। আচ্ছা, নেক্সট। তামিল মহাকাব্য মণিমেকালাই কে রচনা করেন? মণিমেকালাই কে রচনা করেন? ইলাঙ্গো। দেখো, কালিদাস তো তামিল দিয়ে রচনা করবেন না, ঠিক আছে। আর মাধবীয় নয়। একজন তামিল কবি হলেন সাত্তানার, তিনি একজন কিন্তু বুদ্ধিস্ট স্কলারও। ধরো, প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারেন, কোন বুদ্ধিস্ট স্কলার, নিম্নোক্ত কোন বুদ্ধিস্ট স্কলার এই মণিমেকালাই রচনা করেন?
সঠিক উত্তর হবে সাতানা। আচ্ছা, পরের প্রশ্ন। গ্রিনিচের দ্রাঘিমায় যখন দুপুর 12টা বাজে, গ্রিনিচের দ্রাঘিমা মানে কি 0 ডিগ্রি। এই আমার পৃথিবী, এই হলো আমার 0 ডিগ্রি মূল মধ্যরেখা। এখানে যখন দুপুর 12টা বাজে 12 PM, তার 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ সময় কত হবে? 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ মানে আমার হলো এখানে। দেখো, গ্রিনিচের দ্রাঘিমায় দুপুর 12টা মানে 0 ডিগ্রিতে দুপুর 12টা, আমার 180 ডিগ্রি পর্যন্ত আমি যেতে পারবো, দ্রাঘিমা গুনতে পারবো, তাই তো? তাহলে আমি দুপুর 12টা থেকে হেঁটে হেঁটে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি দ্রাঘিমা পর্যন্ত গেলাম। তাহলে আমার দুপুর 12টা থেকে রাত 12টা বেজে যাবে। তাহলে এই দুপুর 12টা থেকে রাত 12টার মাঝখানে, ঠিক আছে, দুপুর 12টা হলো আমার 0 ডিগ্রি, ঠিক আছে, আর রাত 12টাটা হলো আমার 180 ডিগ্রি। তাহলে এই 0 আর 180 ডিগ্রির মাঝখানে কে থাকে? 90 ডিগ্রি। এটা ওই 6টা কি সকাল 6টা না সন্ধে 6টা? 90 ডিগ্রি। কোনটা? দুপুর আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুপুর 12টা থেকে সকাল 12 মানে ধরো আজকে সন্ধ্যাটা। সন্ধেবেলা, রাইট। মানে আজকে ধরো বৃহস্পতিবার, তো আজকে বৃহস্পতিবার দুপুর 12টা থেকে যেই 12টা বাজবে, রাত 12টা বাজবে, তার মানে তো অলরেডি শুক্রবার পড়ে যাবে। তাহলে এর মাঝখানে 90 ডিগ্রি পর্যন্ত তুমি অলরেডি হেঁটে ফেলেছো। যখন 90 ডিগ্রি পর্যন্ত হেঁটেছো, তার মানে সন্ধে 6টায় তুমি 90 ডিগ্রিতে পৌঁছেছিলে। বুঝতে পারলে? আচ্ছা, হ্যাঁ ম্যাম, হ্যাঁ সন্ধ্যে 6টায়। এক্স্যাক্টলি। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, একটা এটা ওই একটা ম্যাচিং টাইপের, কেমন? আচ্ছা, 4টে ফসল বলে দিয়েছে, 4 ধরনের জলবায়ু বলে দিয়েছে, কোনটার জন্য কি দরকার? দেখো, কফির জন্য আমার উষ্ণ আর্দ্র জলবায়ু দরকার, ঠিক আছে, তার মানে এটা হবে এ। আচ্ছা, পাটের জন্য আমার ভারী বৃষ্টিপাতের দরকার। কারণ কি, পাট গাছের গোড়ায়, সরি, পাটকে তুলে এনে জলাশয়তেও রেখে পচাতে হয়। ভারী বৃষ্টি না হলে আমার জলাশয়তে জল থাকবে না। আর পাট চাষের জন্য আমার 25 ডিগ্রি থেকে 32 ডিগ্রি টেম্পারেচার দরকার, ঠিক আছে, তাহলে এটা হলো বি। চায়ের জন্য আমার অবশ্যই শীতল জলবায়ু দরকার। আমরা দার্জিলিং এর তো চা তো দেখি, মানে যেসব জায়গায় চা চাষ হয় আর কি, শীতল জলবায়ু হতে হবে, তাপমাত্রা হ্যাঁ একদম ম্যাম। কম থাকতে হবে। গম চাষের জন্য আমার মাঝারি বৃষ্টিপাত এবং মাঝারি তাপমাত্রা প্রয়োজন। খুব বেশি তাপমাত্রা হলে চলবে না। গম চাষের জন্য 15 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হলেই হবে, আর বৃষ্টিপাত 50 থেকে 100 সেন্টিমিটারের মধ্যে হলেই হবে, কেমন? তাহলে এখানে এ বি, সরি, A4, এখানে কি আমি কিছু ভুল করেছি? ম্যাচিংটা দিতে হয়তো আমার একটু ভুল হয়েছে, যাই হোক আমি বলে দিচ্ছি। এ হলো 4, ঠিক আছে, বি হলো 1, হ্যাঁ ম্যাম। সি হলো 2, B1, C2, C2, আর ডি হ্যাঁ হলো D3। 3, ঠিক আছে। এখানে আমার ম্যাচিং গুলো রাখতে ভুল হয়েছে। এই হলো আমার আনসার। আচ্ছা, আচ্ছা, এক্ষেত্রে বলে দিই, পাটকে কিন্তু তৃষ্ণার্ত ফসলও বলা হয়। পাটের জন্য যেহেতু বেশি বৃষ্টিপাত দরকার, পাট কিন্তু একদিকে আবার তৃষ্ণার্ত ফসল, কেমন? কম রবি শস্য। পাট কিন্তু যেহেতু তৃষ্ণার্ত ফসল, জল লাগবে ওর বেশি, খারিফ শস্য। আর চা আর কফি হলো
পানীয় ফসল, এদেরকে বাগিচা ফসলও বলা হয়। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্নে যাই। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন আর কৃষক, ম্যাম হ্যাঁ বলো ধানটা বলো। তাহলে কি ফসল? হ্যাঁ হ্যাঁ, ম্যাম ধানটা তাহলে কি ফসল? ধান? ধানও খারিফ শস্য। এবারে ধানের যে 3 রকম ভাগটা রয়েছে, ধরো আউশ, আমন এবং বোরো। ঠিক আছে, আমন আচ্ছা, ধান খারিফ শস্য, হ্যাঁ হ্যাঁ। আউশ ধান হলো তোমার আম, আউশ ধানটা তোমার অ্যাকচুয়ালি ওটা অঘ্রাণ মাসে তোলা হয়, বাট বোরো ধানটা হলো তোমার রবি শস্য। কেমন? আর আমাদের ভারতে সব থেকে বেশি চাষ আচ্ছা, হয় আমন ধান। ধরো তোমাকে 3টে ধানের ইয়ে দিয়ে বললো যে কোন ধান সব থেকে বেশি চাষ হয়, আমাদের ভারতে সব থেকে বেশি চাষ হয় আমন ধান, এটা মনে রাখ। আচ্ছা পরের প্রশ্নে যাই। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কৃষক একজন ব্যবসায়ীর মতো কাজ করে, এই বিবৃতির যথার্থতা প্রমাণের জন্য সঠিক কারণগুলো বেছে নিন। দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কৃষক ব্যবসায়ীর মতো কাজ করেন, খুব স্বাভাবিক ব্যাপার। মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষকরা বাণিজ্যিক উদ্দেশ্যেই চাষবাস করে, মানে ওখানকার চাষটা হয় তোমার বাণিজ্যিক চাষ। আমাদের এখানকার মতো জীবন ধারণ ভিত্তিক কৃষিকাজ নয়। জীবন ধারণ ভিত্তিক কৃষিকাজ বলতে যেটাকে বোঝায় এই কৃষক নিজের খাওয়া, নিজের ফ্যামিলিকে খাওয়ানো পাওয়ানোর জন্য চাষ করবে শুধু, ঠিক আছে, মানে নিজের আভ্যন্তরীণ চাহিদা মেটাবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের চাষটা হয় বাণিজ্যিক উদ্দেশ্যে, রপ্তানি নির্ভর চাষ। ঠিক আছে, তো তাহলে এখানে যে বিবৃতিগুলো দিয়েছে যে ট্রাক্টর হারভেস্টারের ব্যবহার, অবশ্যই তিনি ট্রাক্টর হারভেস্টারের ব্যবহার করবেন। খামারের আকার ছোট, একদম নয়। বাণিজ্যিক চাষে সবসময় মনে রাখবে খামারের আকার মানে জমির আকার বিশাল বড় বড় হয়। আমাদের জীবন ধারণ ভিত্তিক কৃষির জন্য এটা মনে রাখবে, প্রশ্ন আসতে পারে ঘুরিয়ে, আমাদের ভারতীয় কৃষি হলো জীবন ধারণ ভিত্তিক কৃষি। ঠিক আছে, তো এই জীবন ধারণ ভিত্তিক কৃষিতে খামারের আকার ছোট হয়। আচ্ছা, নেক্সট যেটা বলছে স্বয়ংক্রিয় শস্য মজুতকরণ ব্যবস্থা, অবশ্যই এদের ভালো রকম মানে শস্য স্টোরেজের ব্যবস্থা রয়েছে, এবং অবশ্যই এরা রাসায়নিক সারের ব্যবহার করে, কারণ রাসায়নিক সার ব্যবহার না করলে অধিক উৎপাদন সম্ভব হবে না। কারণ কি, সে তো ব্যবসায়ী, একজন ব্যবসায়ী হতে গেলে তাকে তো অধিক উৎপাদন করতেই হবে। তাহলে এখানে কোনটা সঠিক? অপশন ডি ম্যাম। অপশন ডি। আচ্ছা পরের প্রশ্ন দেখো, হিস্ট্রি থেকে আছে। রামপুরবা বুল বা ষাঁড় মৌর্য যুগের সুন্দরভাবে পালিশ করা একটি পাথরের ভাস্কর্য কোথা থেকে পাওয়া গেছে? এটা কি বিহার হবে ম্যাম? একদম ঠিক, নেপাল বর্ডারের কাছে, জানো তো, মানে বিহারের কোথাও, কোথায় তাই, আচ্ছা, চম্পারণ ডিস্ট্রিক্ট, চম্পারণ জেলা। হ্যাঁ, আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, কত সালে? 1876 সালে। কে পেয়েছেন এটা? আর্কিওলজিস্ট আর্কিওলজিস্ট ACL কার্লাইল, ACL কার্লাইল, CARLLY। ঠিক আছে, এতগুলো ইনফরমেশন দিয়ে দিলাম রামপুর বা ষাঁড়ের বিষয়। আচ্ছা নেক্সট, কোনটি নিয়ত বায়ু নয়? কোনটি নিয়ত বায়ু নয়?
ম্যাম এটা কি মৌসুমী বায়ু এক্স্যাক্টলি, যেটা এখানে আমাদের সঠিক এখানে উত্তর বয়? হবে মৌসুমী বায়ু। তাহলে মৌসুমী বায়ু কি বায়ু? মৌসুমী এটা বায়ু, হলো হ্যাঁ। একটা সাময়িক বায়ু। হুম। ঠিক আছে, বছরের নির্দিষ্ট সময় এর প্রবাহ বা এর বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। হুম, আচ্ছা, পরের প্রশ্ন। উপজাতি যাযাবর স্থায়ী সম্প্রদায়ের সম্পর্কের পরিপ্রেক্ষিতে নিচের ঐতিহাসিক দাবিগুলো বিশ্লেষণ করে উপযুক্ত বিকল্পটা বেছে নিতে বলেছে। আচ্ছা, কি বলছে যে বর্ণভিত্তিক সমাজের উপজাতীয় লোকেদের সাথে কোনো যোগাযোগ ছিল না, জাতিভেদ প্রথার কারণে এর কঠোরতা ছিল না। কোনো যোগাযোগ ছিল না এটা হতে পারে না। যোগাযোগ ছিল, তবে কম। নেক্সট, এমন অনেক উপজাতি ছিল যারা জাতিভেদ প্রথা এবং গোঁড়া হিন্দু ধর্ম উভয়কেই প্রত্যাখ্যান করেছিল। একদমই তাই। আচ্ছা, কিছু উপজাতি সুসংগঠিত প্রশাসনিক ব্যবস্থা সহ বিস্তীর্ণ রাজ্য স্থাপন করেছিল। এটাও সঠিক। কিছু উপজাতি সম্প্রদায় তারা তাদের নিজস্ব বিস্তীর্ণ রাজ্য স্থাপন করতে সক্ষম হয়েছিল। নেক্সট, রাজনৈতিক ক্ষমতায়ন তাদের বৃহত্তর রাজ্যগুলোর সাথে সংঘাতে লিপ্ত করেছিল। একদমই তাই। কারণ পরবর্তীকালে চেয়েছিল যে উপজাতি অধ্যুষিত জেলা বা উপজাতি অধ্যুষিত রাজ্যগুলোকে ভেঙে মূল পার্শ্ববর্তী রাজ্যগুলোর সাথে যুক্ত করে নেওয়া। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? পি। 2 3 4। পি কেমন? আচ্ছা, নেক্সট বলছে পঞ্চায়েত রাজ ব্যবস্থার ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক হায়ারার্কিক্যাল অর্ডারে রয়েছে? দেখো, এখানে সঠিক উত্তর হবে ডি। কারণ প্রথমে হবে গ্রাম সভা, তারপরে হবে গ্রাম পঞ্চায়েত, তারপরে হবে পঞ্চায়েত সমিতি, তারপরে হবে জেলা পরিষদ। কেমন? এই অর্ডারটা না খুব ভালোভাবে মনে রাখবে। নেক্সট, আমাদের সৌরজগতে যে মহাজাগতিক বস্তুগুলোর নিজস্ব তাপ এবং আলো আছে? খুব সহজ প্রশ্ন। যাদের নিজস্ব তাপ এবং আলো আছে। ম্যাম এটা তো এক হবে, গ্রহই তো, প্ল্যানেটস। এবার না, নিজস্ব তাপ এবং আলো আছে, গ্রহের নিজস্ব তাপ আলো নেই। গ্রহ উপগ্রহ উল্কায়দের কারণ নেই। সঠিক উত্তর হবে তারা। তাহলে সূর্য কি তারা? সূর্য নক্ষত্র। আমার খালি গুলিয়ে যায় এটা। সূর্য হলো গ্রহ, নক্ষত্র। গ্রহটা তাহলে কি ওই পৃথিবী? আমাদের পৃথিবী, শুক্র, বুধ, শুক্র, আচ্ছা পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, দিস আর অল প্ল্যানেটস। ঠিক আছে, আর আচ্ছা এদেরকে আচ্ছা। ঘিরে থাকে হ্যাঁ 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 হ্যাঁ, উপগ্রহ। আমার গ্রহটা খালি গোলায়। হ্যাঁ, এদেরকে ঘিরে থাকে উপগ্রহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রহ ঠিক আছে। যেভাবে ঘুরবে উপগ্রহ হ্যাঁ সেইভাবে ঘুরবে। মানে মনে করো আমাদের পৃথিবীর কক্ষপথ তো এরকম উপবৃত্তাকার। ঠিক আছে, পৃথিবী এরকম উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে, চাঁদেরও কক্ষপথ কিন্তু এরকম উপবৃত্তাকার। ঠিক আছে, আর উল্কা তো মহাজাগতিক বস্তু। হ্যাঁ ম্যাম। এখানে সঠিক উত্তর হলো তারা বা নক্ষত্র। নেক্সট, আচ্ছা, এখানে একটা রয়েছে, যে কোনো জাতির অগ্রগতি নির্ভর করে তার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক গোষ্ঠীর ঐক্যের উপর। প্রতিযোগিতামূলক নির্বাচনী রাজনীতিতে রাজনৈতিক দলগুলো এই ঐক্যের কথা মাথায় রাখা উচিত। জাতীয় আন্দোলনের সময় কোন ঘটনাটা এই উপরের ওই মানে বিবৃতির সাথে মানে মিল রয়েছে? মানে জাতীয় আন্দোলনের কোন ঘটনায় উপরের বিবৃতি, কোন ঘটনায় উপরের বিবৃতিটা আলোচনা করা হয়েছিল? কোন কোন ঘটনা? দেখো, যেহেতু জাতির অগ্রগতি মানে মানে সামাজিক রাজনৈতিক গোষ্ঠীর কথা বলেছে, রাওলাট আইন যখন হয় আর কি, রাওলাট আইন, রাওলাট সত্যাগ্রহ, সেই সময় কিন্তু এই হিন্দু মুসলিমের একটা ঐক্যবদ্ধ চোখে পড়ার মতো ছিল। নেক্সট,
1930-এর দশকের শেষের দিক থেকে যখন মুসলিম লীগ মুসলমানদের হিন্দুদের থেকে একটা পৃথক জাতি হিসাবে আলাদা করার কথা ঘোষণা করছে, তখনই মানে একটা এরকম ডিলেমা চলে এসেছিল যে তাহলে কি হিন্দু রাষ্ট্র আর মুসলিম রাষ্ট্র কি আলাদা হয়ে যাবে, কেমন? তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন এ। বুঝতে পারলে বিষয়টা? আচ্ছা, নেক্সট। বিশ্বকে একটি বৃহৎ বিশ্ব সমাজে পরিণত করতে যোগাযোগের কোন মাধ্যমটির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ? মানে কার্লো দুনিয়া মুঠি মে যেটাকে বলা হয় আর কি, তাহলে এখানে কোন মাধ্যমটা সব থেকে গুরুত্বপূর্ণ? এটা কি গণমাধ্যম হবে নাকি একদম স্যাটেলাইট? একদম গণমাধ্যম। গণমাধ্যম, ঠিক আছে, গণমাধ্যম। যেহেতু সোসাইটি বলছে, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, নেক্সট যেটা বলছে যে মধ্য ভারতে সতনামী আন্দোলন কে প্রতিষ্ঠা করেছিলেন? সতনামী আন্দোলন কে প্রতিষ্ঠা করেছিলেন? এখানে সঠিক উত্তর হবে গুরু ঘোষীদাস। ছত্তিশগড়ে বিলাসপুরে না গুরু ঘোষীদাস ইউনিভার্সিটি রয়েছে ওনার নামে, ছত্তিশগড়। কত সালে? 1820-তে সতনামী আন্দোলন। মানে এটা ছিল যে সতনামী আন্দোলনটা ছিল মানে কাস্ট সিস্টেম তুলে দেওয়ার পক্ষে, মানে কোনো রকম কোনো জাতপাত জাতিভেদ প্রথা থাকবে না, সবাই সমান, সব মানুষই সমান, সেই নিয়ে আন্দোলন। পৃথিবীতে বিরাজমান সজীব এবং নির্জীব অবস্থাগুলো মিলে কি তৈরি করে? প্রাকৃতিক পরিবেশ, ম্যাম। একদম একদম সোজা প্রশ্ন, সোজা উত্তর, প্রাকৃতিক পরিবেশ। আচ্ছা, নেক্সট। নিচের কোনটি বৈষম্যের উদাহরণ নয়? বৈষম্য, ঠিক আছে, উদাহরণ নয় বলেছে। বৈষম্য আমরা সাধারণত কি দেখি? আমরা জেন্ডার ডিসক্রিমিনেশন দেখি, তারপরে ইয়ে ওটাকে কি বলে, আমরা সেটেলমেন্ট ডিসক্রিমিনেশন দেখি, মানে বসবাসের ভিত্তিতে বিভাজন দেখি, লিঙ্গ বৈষম্য দেখি, অর্থনৈতিক বৈষম্য দেখি, তারপরে তো এখন ধরো আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে দলিতদের ওইখানে যেতে দেওয়া হয় না, অস্পৃশ্যতার কারণ, এইসব অনেক কিছু, তাই না? তাহলে এখানে উদাহরণ নয় কোনটা? দেখো, প্রথমে যেটা বলছে একদল লোককে সাধারণ কূপ থেকে জল নিতে বাধা দেওয়া, এটা একটা উদাহরণ, এটাও তো বৈষম্য, যে ও নিচু জাতের লোক, ও আমাদের এই জল ব্যবহার করবে না। নেক্সট, একদল লোককে অন্যদের মতো একই কাপে চা পান করতে না দেওয়া, এটাও এক ধরনের বৈষম্য। নেক্সট বলছে কাউকে নির্দিষ্ট পাড়ায় বা বাসস্থানে বসবাস করা থেকে আটকানো, ওই যে বললাম, সেই তোমাদের বলেছিলাম না, একবার পড়িয়েছিলাম যে বসবাসগত বিভাজন, যে ব্রাহ্মণরা থাকবে একদম গ্রামের মেন সেন্টারে, তাকে ঘিরে থাকবে, তার একটু পরে থাকবে বৈশ্যরা, সরি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয়রা থাকবে, তারপর বৈশ্য, শূদ্ররা একদম মানে সুবিধাহীন একটা জায়গায় থাকবে, এটাও ডিসক্রিমিনেশন, বৈষম্য। বৈষম্য নয় কোনটা? বিটা। এটা একটা মিথ। ছেলেরা কাঁদলে আমরা বলি এই তুই কাঁদছিস কেন রে, এটা একটা মিথ, কেমন?
বলছে একটা বিবৃতি দেওয়া হয়েছে যে ভারতের একটি জাতিতে পরিণত হওয়ার প্রক্রিয়াটি দীর্ঘস্থায়ী ছিল। রাজনৈতিক চেতনার উদ্ভব এবং এর ফলে রাজনৈতিক সংগঠন গড়ে উঠতে সময় লাগে। ভারত 1947 সালে হঠাৎ করে একদিন স্বাধীনতায় জেগে ওঠেনি। কারণ হিসেবে উপযুক্ত প্রমাণটা কি? একদম সঠিক কথা, একদিনে হয়নি কোনো কিছু। কারণ হিসাবে দেখো, বলছে 1850 সালের পর গঠিত রাজনৈতিক সংগঠনগুলো ভারতের সম্পদের উপর ব্রিটিশ নিয়ন্ত্রণের চেতনা স্পষ্টভাবে প্রকাশ হতে শুরু করে। হ্যাঁ, আমরা দেখেছি তো, তোমার এখানে তৈরি করা জিনিস বিদেশে চলে যেত, ব্রিটেনে চলে যেত। এখানের লোকেরা সেইভাবে দামই পেত না। নেক্সট যেটা বলছে, রাজনৈতিক সংগঠনগুলো এই ধারণার উপর ভিত্তি করে কাজ করত যে জনগণকে সার্বভৌম হতে হবে। অবশ্যই যত আন্দোলন যা হয়েছে সব একই কথা, আমাদের একজোট হয়ে ব্রিটিশদের দেশ থেকে তাড়াতে হবে। কেমন? আচ্ছা, নেক্সট নাম্বার 3 বলছে পুনা সার্বজনিক সভা, মাদ্রাজ মহাজন সভা দেশের নির্দিষ্ট অংশে হয়েছিল না, এটা ঠিক না, এটার সাথে এই বিবৃতির কোনো মিল নেই। 4 নম্বর বলছে যে ইলবার্ট বিল বিতর্ক শিক্ষিত ভারতীয়দের জন্য একটি সর্বভারতীয় সংগঠনের আকাঙ্ক্ষাকে আরো গভীর করে। একদমই তাই, ঠিক আছে। পুনা সার্বজনীন সভা, মাদ্রাজ মহাজন সভা দেশের নির্দিষ্ট অংশে কাজ করতো, নির্দিষ্ট অঞ্চল সম্প্রদায় শ্রেণীর চাহিদা মেটাতো। তাহলে যে মানে মাদ্রাজ মহাজন সভা, পুনা সার্বজনিক সভা, এরা যারা নির্দিষ্ট জনগণের ইয়েতে কাজ করতো বা নির্দিষ্ট জনগণের বা গোষ্ঠীর চাহিদা মেটাতো, তারা যাই হোক স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ ছিল না। কিন্তু ইলবার্ট বিলটা ভারতীয়দের মধ্যে কিন্তু চরম আঘাত এনেছিল মনে। তাহলে এখানে সঠিক উত্তর হবে 1, 2 and 3, সরি 4। বুঝতে পারলে তিয়াশা? ম্যাম লাস্টের ব্যাপারটা বুঝলাম না, ইলবার্ট বিল বিতর্কটা প্রবলেম মানে হয়েছিল, তাহলে কি করে এটা হবে? হ্যাঁ, ইলবার্ট বিলে বিতর্কটা একটু যা বলবেন? বলা হয়েছিল সেটা তো ভারতীয় শিক্ষিত ভারতীয় যারা মানে ধরো মানে কি বলবো, ভারতীয়দের তো মনে খুব আঘাত এনেছিল যত সর্বভারতীয় সংগঠনগুলো ছিল, ঠিক আছে। তারা কি করলো, তারা চাইলো যে না, দরকার নেই আমাদের আর ব্রিটিশদের সাথে থেকে দরকার নেই, কারণ ব্রিটিশরা সেখানে অনেক শর্ত চাপিয়ে দিয়েছিল ভারতীয়দের ওপরে। বুঝতে পেরেছো, যে আমরা বলছি ভারতীয়রা বলছিল যে ব্রিটিশ চলে যাক চলে যাক, তো ব্রিটিশরা বললো ঠিক আছে তাহলে এইগুলো মানতে হবে। ইলবার্ট বিলে ছিল, ওর থেকে বাবা দরকার নেই, আমরা পুরোপুরি স্বাধীন হয়ে যাই, ওরা একেবারেই চলে যাক। আচ্ছা ম্যাম, এই তো। বুঝতে পেরেছি। 19, পৃথিবীর পৃষ্ঠে পর্যাপ্ত বৃষ্টিপাত নিজের কারণগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কি বলছে, উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ। পৃথিবী পৃষ্ঠে স্বাদু জল বা মিষ্টি জল নিয়ে আসা অবশ্যই গুরুত্বপূর্ণ। এটি খরা বয়ে আনে না, একদমই নয়। বেশিরভাগ ভূগর্ভস্থ জল বৃষ্টিপাত থেকে আসে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? উদ্ভিদ প্রাণীর বেঁচে থাকার জন্য বৃষ্টির জল দরকার। আমাদের যত নদী হ্রদ রয়েছে, ঠিক আছে, বৃষ্টির জল কি করে, মানে পানীয়যোগ্য জল হিসাবে আমরা ব্যবহার করতে পারি যদি জল সংরক্ষণ করি, বা বৃষ্টির জল নদীতে পড়লে সেখান থেকে জল আমরা ফিল্টার করে তাকে পানীয়যোগ্য জলে ব্যবহার করি। বৃষ্টিপাত আর যাই হোক খরা তো নিয়ে আসবে না, তাই না? যদি বলতো যে এটি বন্যা নিয়ে আসে অতিরিক্ত বৃষ্টিপাত, তাহলে হতো। নেক্সট বলছে বেশিরভাগ ভূগর্ভস্থ জল বৃষ্টিপাত থেকেই আসে। কোয়াইট সিম্পল। ভূগর্ভস্থ মানে গ্রাউন্ড ওয়াটার যে জলটা আমরা পাই, বৃষ্টি না হলে গ্রাউন্ড ওয়াটার আসবে কোথা থেকে? তাহলে এখানে সঠিক উত্তর হবে 1, 2 and 4।
ভারতের নিচের কোন স্থানটিকে লিটল টিবেট বলা হয়? ম্যাম আপনি বিটের কাই করলেন, ওটা 1 to 4 হবে তো? হ্যাঁ হ্যাঁ, কোনটা? মানে খরা বয়ে তো আনে না, ও না না না, সরি 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 সরি, পর্যাপ্ত ওটা ওয়ান টু, বৃষ্টি। দাঁড়া দাঁড়া দাঁড়া, ভুল হয়ে হুম, গেছে, সরি। 1 to 4 হবে। হ্যাঁ অপশন এটা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 1 to 4, রাইট রাইট। আচ্ছা, ভারতের নিচের কোন স্থানটিকে লিটল টিবেট বলে? এটা কি ওই, আমি ঠিক জানি লাদাখ, লাদাখ। না। লাদাখের কালচার, সোসাইটাল প্রসেস আচ্ছা তিব্বতের মতন পুরো, ঠিক আছে? বলা হয় লাদাখ হলো তিব্বতের পার্ট একটা। আচ্ছা, 21 নম্বর বলছে নিচের যে পেয়ার্স গুলো বা যুগলগুলো রয়েছে কোনটা ভুলভাবে মেলানো হয়েছে? আচ্ছা, একটু সালগুলো দেখে নেওয়া যাক। কোল বিদ্রোহ কোন সময় হয়েছিল, তাহলেই বুঝতে পারবো। কোল বিদ্রোহ হয়েছিল এই 1831-32 সালে, ঠিক আছে। সাঁওতাল বিদ্রোহ হয়েছিল তোমার 1855 সালে, ঠিক আছে। বস্তার বিদ্রোহ ছত্তিশগড়ের বস্তার জেলায়, এটা হয়েছিল 1910 সালে। 1910-এ। ওয়ারলি বিদ্রোহ, এটা হয়েছিল 1939 আছে তো, এটা হয়েছিল 1945 থেকে 47। তাহলে ভুল কোন দুটো? এই 3 আর 4, তাহলে এখানে তাহলে ম্যাম, হ্যাঁ বিটা হবে, উপরের দুটো ভুল। কেন গ্লোবকে পৃথিবীর সত্যিকারের মডেল বা প্রতিরূপ হিসেবে বিবেচনা করা হয়? সবচেয়ে উপযুক্ত বিবৃতিটি দিয়ে দিন। বলছে গ্লোব, আমরা পৃথিবীকে তো দেখো, আমরা কেউ পৃথিবী গ্রহকে সচক্ষে দেখিনি, তাই না? আমরা ধরে নিয়েছি যে পৃথিবী হলো একটা বলের মতন এরকম গোল, আমরা সাধারণ মানুষরা, ঠিক আছে। কিন্তু যারা মহাকাশে গেছে, যারা চাঁদে গেছে, তারা বলেছে যে পৃথিবী কিন্তু গোল নয়, পৃথিবী হলো জিওড শেপ, অভিগত গোলক, যার দুটো মাথা চ্যাপ্টা, পেটটা খোলা। তো এবারে আমরা তো সবাই মানে পৃথিবীর তো এই কোটি কোটি মানুষ তো আর পৃথিবীকে উপর থেকে দেখেনি, আমরা ধরেই নিয়েছি পৃথিবী হলো গোল, আমরা কথাই বলি এই গোল পৃথিবী। এবারে তার সাথে মিল রেখে আমরা কি বলি, আমরা যে গ্লোবটা ইউজ করি সেটাও তো গোল, বলের মতো, মানে একটা বলের মতো আর কি, ঠিক আছে। মানে পৃথিবী গোল মানে সেটাকেও আমরা একটা বল হিসাবে ধরি, মানে 3D আর কি, 3D আসপেক্টে। আর গ্লোবটাকেও আমরা একটা বলের মতন ধরি, সেটাও 3D আসপেক্টে। তাহলে এখানে সঠিক উত্তর হবে এটি বলের বল। আচ্ছা আচ্ছা, নেক্সট বলছে বাণিজ্যের জন্য দূরবর্তী দেশগুলির সাথে যোগাযোগ রাখা মাসুলিপত্তনম প্রসঙ্গে
উপযুক্ত বিকল্পগুলি বেছে নিন। আচ্ছা, নেক্সট বলছে এটা অন্ধ্র উপকূলের প্রথম, যেটা বলছি 1700 শতকে ডাচ ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি উভয় মাছলিপত্তনম নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল, কারণ এটি অন্ধ্র উপকূলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দরে পরিণত হয়েছিল। না, না 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 না, এটা ঠিক। কারণ সেই সময় তো তোমার অন্ধ্র উপকূলে তো ডাচরা এসেছিল, 17 শতকে ডাচরা তো এসে ঘাঁটি গেড়েছিল, তাই না? এটা ঠিক হবে। নেক্সট যেটা বলছে নাম্বার 2, ডাচরা ডেনমার্ক এবং স্পেনের মতো দূরবর্তী দেশ থেকে এসেছিল। না, এটা সঠিক নয়, এটা একদমই সঠিক নয়। নেক্সট, মানে অবশ্যই দূরবর্তী দেশ থেকে এসেছিল, কিন্তু তার জন্য মাছলিপত্তনমকে উপযুক্ত মাছলিপত্তনমকে যোগাযোগ করার জন্য উপযুক্ত বন্দর হিসেবে তারা বাছেন। নেক্সট, গোলকুন্ডার অভিজাত পারস্যের বণিক, তেলেগু কোমাটি চেট্টি, ইউরোপীয় ব্যবসায়ীদের মতো ব্যবসায়ী গোষ্ঠীর মধ্যে প্রতিযোগিতা শহরটিকে সমৃদ্ধ করেছিল। এটা একদম কারেক্ট। মুঘল গভর্নর মীর জুমলা ডাচ এবং ইংরেজদের একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দিতে শুরু করেন। হ্যাঁ, এটাও সঠিক। সুতরাং এখানে সঠিক উত্তর হবে 341। নেক্সট, অপশন ডিটা। হ্যাঁ, অপশন ডি। জেমস মিল কোন সালে তার 3 খণ্ডের বই হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া প্রকাশ করেন? এটা সঠিক উত্তর হবে 1817, অপশন সি। ঠিক আছে। জেমস মিল কে ছিলেন? উনি একজন ছিলেন স্কটিশ অর্থনীতিবিদ। ঠিক আছে। মানে কি ছিল বইতে? ইন্ডিয়ার সেই সময়ের উপনিবেশিক শাসন ব্যবস্থা, উপনিবেশিক নীতি, ঠিক আছে, ভারতীয়দের প্রতি ব্রিটিশদের আচার আচরণ, এই সব কিছুই এই বইতে উনি তুলে ধরেছেন। পরের প্রশ্ন বলছে শিলামণ্ডল হলো পৃথিবীর শক্ত ভূত্বক বা কঠিন শীর্ষস্তর। ঠিক আছে, এটা একদমই সঠিক। এটি শিলা ও খনিজ পদার্থ দিয়ে তৈরি এবং মাটির একটি পাতলা স্তর দ্বারা আবৃত। বিবৃতিও সঠিক এবং কারণটাও সঠিক, কারণ শিলামণ্ডলই পরবর্তীকালে শিলামণ্ডলের মধ্যেই শিলা আবহবিকারগ্রস্ত হয়। শিলামণ্ডল থেকেই আমরা খনিজ পদার্থ সংগ্রহ করি, এবং এই শিলামণ্ডল আবহবিকারগ্রস্ত হওয়ার পরেই মাটিতে পরিণত হয়। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর হবে অপশন এ। কেমন? আচ্ছা, পরের প্রশ্ন বলছে বাংলার মন্দির নির্মাণ সম্পর্কিত নিজের বিবৃতিগুলো বিবেচনা করুন এবং উপযুক্ত বিকল্পটি বেছে নিন। দেখো, মন্দির নির্মাণ সম্পর্কিত যেগুলো বলা হয়েছে, ধার্মিকতা প্রদর্শনের জন্য মন্দির নির্মাণ করা হয়েছিল, একদমই সঠিক। ক্ষমতা প্রদর্শনের জন্য মন্দির নির্মিত হয়েছিল, এটাও সঠিক। মন্দিরগুলো খড়ের কুঁড়ে ঘরের দ্বিচালা কাঠামো অনুকরণ করতে শুরু করে।
ঠিক আছে, এটাও সঠিক। দ্বিচালা থেকে চৌচালা হয়, চৌচালা থেকে আটচালা হয়। আমরা পড়ি না, জানি না আটচালা মন্দির, পড়েছি বিভিন্ন জায়গায়। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এখানে হবে অপশন ডি, সঠিক উত্তর হবে অপশন ডি। আচ্ছা, পরের প্রশ্ন, পৃথিবীর 1 ঘন্টার টাইম জোন কতটা দ্রাঘিমাগত বিস্তৃতি কভার করে? আচ্ছা, আমাকে একটা কথা বলো, 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। ঠিক আছে, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তুমি 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি হেঁটেছো, তার মানে তুমি 4 মিনিট অতিক্রম করেছো। তাহলে এই 60 মিনিটকে 4 মিনিট দিয়ে ভাগ করো, কত হচ্ছে? কত ডিগ্রি পাচ্ছি আমি? 15 ডিগ্রি। তার মানে অপশন সি। অপশন সি। তার মানে আমি 1 ঘন্টা দ্রাঘিমার বরাবর হেঁটেছি, মানে 0 ডিগ্রি বরাবর হেঁটেছি, মানে 0 ডিগ্রি থেকে আমি হাঁটা শুরু করেছি, মানে 1 ঘন্টা ধরে আমি 15 ডিগ্রি অতিক্রম করে ফেলেছি। ঠিক আছে, এবারে উল্টো করে ভাবো, যেহেতু 1 ডিগ্রি সময়ের পার্থক্যে, দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট, ঠিক আছে, তাহলে এবারে তুমি যদি ব্যাক ক্যালকুলেশন করো, তাহলে 15 ডিগ্রিতে 15 × 4, তার মানে তুমি 60 মিনিট ধরে হেঁটেছো। 60 মিনিট ধরে হেঁটে তবেই তুমি 15 ডিগ্রিতে এসে পৌঁছাতে পেরেছো। কেমন? একটি নদী পার্বত্য অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় জলপ্রপাত তৈরি করে। অবশ্যই তাই। জলপ্রপাতের দুটি প্রধান কারণ বেছে নিতে বলেছে। দেখো, জলপ্রপাত তখনই তৈরি হবে, মনে করো নদী প্রবাহিত হচ্ছে, সেখানে যদি আড়াআড়ি ভাবে কোমল শিলা আর কঠিন শিলা থাকে, তাহলে কোমল শিলা দ্রুত ক্ষয়প্রাপ্ত হবে, কঠিন শিলা ক্ষয় প্রতিরোধ করে দাঁড়িয়ে থাকবে। কেমন? তাহলে তখন কি হবে, যখনই কঠিন শিলা অতিক্রম করে কোমল শিলার দিকে যাবে, তখনই কি হবে, নদী ঝাঁপিয়ে নিচের দিকে, নদীর জলটা ঝাঁপিয়ে নিচের দিকে পড়বে। নদী নরম শিলার উপর দিয়ে প্রবাহিত হয় না। আচ্ছা, প্রথমটা হবে না, নদী গাছের মাঝখান দিয়ে বয়ে চললে কখনো জলপ্রপাত হয় না। নদী কখনো গাছের মাঝখান দিয়ে যেতে পারে? আচ্ছা, নদী অত্যন্ত কঠিন শিলার উপর দিয়ে প্রবাহিত হয়, হ্যাঁ অবশ্যই। প্রথমে কঠিন শিলা দিয়েই শুরু হয়, তারপর যেতে যেতে কাঠিন্যের তারতম্য হয়, কেউ বেশি কঠিন হয়, কেউ কম কঠিন হয়। ঠিক আছে, নদী নরম শিলার উপর দিয়ে প্রবাহিত হয় না, এটা ঠিক নয়। নেক্সট বলছে, নদী একটি খাড়া উপত্যকা দিয়ে নিচের দিকে নেমে আসে। হ্যাঁ, নদী এইভাবে যেতে যেতে যখনই দেখলো যে ভূমির ঢালটা এইরকম হয়ে গেছে, তখনই নদীর জল ঝাঁপিয়ে নিচের দিকে পড়ে, গড়িয়ে নেমে আসে। কেমন? তাই এখানে অপশন বিটা হবে সঠিক। আমরা তো জলপ্রপাত দেখেছি ছবিতে, যে এরকম একটা ঢালু জায়গা রয়েছে, সেখান থেকে এবারে নদী এরকম ভাবে প্রবাহিত হচ্ছে, হতে হতে যখনই ঢালের পরিবর্তন হলো, নদীটা নিচে নেমে এলো, মানে নদীর জলটা ঝাঁপিয়ে নিচে পড়ছে। ভারতের প্রথম সুতির কল বোম্বেতে একটি স্পিনিং মিল হিসাবে কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এখানে সঠিক উত্তর হবে 1854। কেমন? সুতির কল প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল 1854 সালে।
উপনিবেশিক কৃষিনীতির পরিবর্তনের ক্ষেত্রে উপযুক্ত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য ভুল ধারণাগুলো দূর করুন। মানে এর মধ্যে ভুল কোনগুলো রয়েছে? দেওয়ান হিসেবে কোম্পানি তার নিয়ন্ত্রণাধীন অঞ্চলের প্রধান প্রশাসক হয়ে ওঠে। না, তা নয়। কোম্পানি পুরো ভারতেরই প্রধান শাসক হয়ে উঠতে চেয়েছিল, মানে পুরো নিয়ন্ত্রণাধীন অঞ্চল ছাড়াও, ঠিক আছে, বাকি সমস্ত প্রদেশের শাসক হয়ে উঠতে চেয়েছিল। না, দাঁড়াও, প্রশ্নটা আরেকবার করুন। উপনিবেশিক কৃষিনীতির পরিবর্তনের ক্ষেত্রে উপযুক্ত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য ভুল ধারণাগুলো দূর করুন। নেক্সট বলছি, 1765 সালের পর কোম্পানিকে জমির প্রশাসন এবং তার রাজস্ব সম্পদ সংগঠিত করার কথা ভাবতে হয়েছিল। 1765 সালের আগে কোম্পানি ব্রিটেন থেকে বিপুল পরিমাণে শস্য আমদানি করে ভারতে পণ্য ক্রয় করত। হ্যাঁ, এটা ঠিক। 1765 সালের পর বাংলায় সংগৃহীত রাজস্ব দিয়েই রপ্তানির উদ্দেশ্যে পণ্য ক্রয়ের ব্যয় নির্বাহ করা সম্ভব হতো। হ্যাঁ, এটাও ঠিক। কোম্পানি মানে ব্রিটেনের শাসন প্রতিষ্ঠা হওয়ার আগে ভারত থেকে মানে পণ্য ক্রয় করত। তারপরে যখন কোম্পানি শাসন প্রতিষ্ঠা হলো, তখন কি করলো, যে আয়টা হতো সেটা ভারতের মানে কি বলবো, শুল্কটা যাতে কম নেয় তার জন্য চেষ্টা করেছিল। আমার মনে হচ্ছে এখানে খুব সম্ভবত অপশন 1টা হতে পারে। তুমি এটা একটু পরে একটু তিয়াশা দেখো তো প্রশ্নটা, ঠিক আছে? আমি তো পাঠিয়ে দেবো, পরে একটু দেখো তো। নেক্সট, গ্রামীণ ভারতে ঋণের প্রাতিষ্ঠানিক উৎস নিচের কোনটি? ঠিক আছে, ঋণ নেওয়ার জন্য প্রাতিষ্ঠানিক উৎস কোনটি? অবশ্যই সমবায় সমিতি বা সরকারি ব্যাংক। মহাজনের থেকে কেউ তো এখন আর সুদন মানে সেই টাকা ধারও করে না, জমিদার ব্যবস্থাও নেই। তাহলে এখানে সঠিক উত্তর হবে বি। আচ্ছা, নেক্সট বলছে, ভারতীয় সংবিধানে উল্লিখিত রাষ্ট্র কর্তৃক ধর্মে হস্তক্ষেপের উদাহরণ নিচের কোনটি? রাষ্ট্র কর্তৃক ধর্মে হস্তক্ষেপের উদাহরণ নিচের কোনটি? অস্পৃশ্যতা দূরীকরণ, এটা তো আছে, ধর্মের মানে ধর্ম সংক্রান্ত আর কি, ধর্মে হস্তক্ষেপের উদাহরণ। শিশুশ্রম নয়, বাল্য বিবাহের নিষেধাজ্ঞা। আমার মনে হয় দুটোই হবে, অপশন বি। ভারতীয় সংবিধানে উল্লেখিত রাষ্ট্র কর্তৃক ধর্মে হস্তক্ষেপের উদাহরণ। কিন্তু ম্যাম আনটাচেবিলিটিটা কি ধর্মের মধ্যে পড়ছে, আমাদের জাতির মধ্যে একটা হচ্ছে? হ্যাঁ, কিন্তু শিশুশ্রমটা আবার তোমার ধর্ম জাতি কিছুই হচ্ছে না, তাই না? আর আচ্ছা, মানে এটার বদলে যদি দুটো নিতে চাই তাহলে ওইগুলো। হ্যাঁ হ্যাঁ, আর যেটা এই যে সংবিধানে ধরো বিশাখা গাইডলাইন, ঠিক আছে, বিশাখা গাইডলাইনে যেটা বলা হয়েছিল যে এটা সুপ্রিম কোর্ট 1997 সালে এটা ওটা ওই সেই একটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট, কাজের জায়গায় সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিয়ে বলা হয়েছিল, সেটাই বিশাখা গাইডলাইন, ঠিক আছে? সুতরাং এইটা আমার মনে হচ্ছে অপশন বি হবে।
অস্পৃশ্যতা দূরীকরণ আর বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা। আচ্ছা, নিচে দুটি বিবৃতি দেওয়া হলো, উপযুক্ত বিকল্পের সাহায্যে সঠিক উত্তর বেছে নিতে বলেছে। বলছি ফিল্ড ওয়ার্ক, প্রজেক্টের কাজ এবং দলগত কাজকে সামাজিক বিজ্ঞানের শিক্ষণের ভিত্তি হওয়া উচিত। একদমই তাই, খুব সঠিক। সামাজিক বিজ্ঞানের শিক্ষণে কৌতূহল বিকাশের জন্য স্থানীয় সম্প্রদায়ের সাথে সরাসরি সম্পর্কযুক্ত প্রকল্পগুলোকে উৎসাহিত করা যেতে পারে। এটাও সঠিক, তাই না? মানে একটা মিথস্ক্রিয়া আর কি। আজই ক্লাসে এটা পড়াচ্ছিলাম, ফিল্ড ট্রিপ কেন হয়, করলে কি হয়। মানে এর ফলে কি হচ্ছে, একটা মিথস্ক্রিয়া তৈরি করছে, তাই না? তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন এ। বিবৃতি দুটোই সত্য, অপশন এ। নেক্সট বলছে নিচের বিবৃতি সরকারের পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট দ্বারা সম্পাদিত কাজগুলোর জন্য বিধানসভা সদস্যদের অনুমোদন প্রয়োজন হয় না। নেক্সট যেটা বলছে যে অনুমোদন প্রয়োজন হয়, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টে কাজ সম্পাদন করার জন্য বিধানসভার সদস্যদের অবশ্যই অনুমোদনের প্রয়োজন হবে, কারণ তারা তো এমএলএ, তাই না? জনগণ বিধানসভার সদস্যদের তাদের প্রতিনিধি হিসাবে নির্বাচন করে। এটাও সত্য, এটাও সত্য। তাহলে এখানে কিন্তু ধরো বি এ কে ঠিকঠাক ভাবে ব্যাখ্যা করছে না, তার মানে অপশন ডি। দুটোই সত্য, কিন্তু বি এর কারণ এ নয়। সামাজিক বিজ্ঞানের একজন শিক্ষক হিসেবে লিঙ্গ বৈষম্য, জাতিগত বৈষম্যের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করার সময় আপনি নিজের কোন বিষয়ে সতর্ক থাকবেন? বলছি শ্রেণীকক্ষে মন খুলে কথা বলতে উৎসাহিত করা, অবশ্যই তাই। শিক্ষার্থীদের অন্যদের কথা শুনতে শেখানো, এটাও তাই। শ্রেণীকক্ষে কোনো ধরনের মতবিরোধ বা দ্বন্দ্ব মেনে না নেওয়া। প্রথমত মেনে নেওয়া বা মেনে না নেওয়া আসছে কোথা থেকে? আমি দ্বন্দ্ব তৈরি হতেই দেব না, কোনো মতবিরোধ তৈরি হতেই দেব না, ঠিক আছে? কোনো মতবিরোধ দ্বন্দ্ব থাকবেই না। শ্রেণীকক্ষের সেই জন্য আস্থার পরিবেশ গড়ে তুলতে হবে। আস্থার পরিবেশ গড়ে তোলার জন্যই মানে বাকিরা যাতে তাদের মানে বাকিদের বাক স্বাধীনতার দিকে আমাকে খেয়াল রাখতে হবে, এবং যে বলছে তার কথা যেন বাকিরা শোনে সেদিকে খেয়াল রাখতে হবে। মানে একটা আস্থার পরিবেশের জন্য আমাকে 1 আর 2 এর দিকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি। তিয়াশা বুঝতে পারলে এটা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, নেক্সট। তো আর রাখিনি। আচ্ছা 35টাই প্রশ্ন ছিল, ঠিক আছে। দেখো প্রশ্নগুলো দেখেছো তো কিরকম অ্যানালিটিক্যাল প্রশ্ন দিয়েছে পরীক্ষায়? হ্যাঁ ম্যাম, বিশেষ করে ওই অ্যাজারশনটা আর ওই রিজনটা একটু টাফ লাগে, হ্যাঁ, মানে পড়তে অনেক সময় লাগে। তুমি টেক্সট যতক্ষণ না ভালো করে পড়বে, মানে বিষয় সম্পর্কে তোমার কনসেপ্ট মানে কি বলবো, কনক্রিট নলেজ যতক্ষণ না হবে, তুমি অ্যাসারশন রিজন করতে পারবে না। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এটাই তারপরে যতই মানে একটা আবার ওই টেটে সিটেটে যেমন ইংলিশে দিয়ে দেয়, তো তখন পড়তে আরো বেশি সময় লাগে। বেশি সময় লাগে, রাইট রাইট। হ্যাঁ ঠিক আছে, বেশ, তাহলে রাখি আজকে। হ্যাঁ হ্যাঁ ম্যাম, ঠিক আছে। পরের দিন হ্যাঁ, আমি থ্যাংক ইউ সিডিপি ম্যাম। এরকম এমসিকিউ নিয়ে আমি আলোচনা করব, সিডিপি। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ম্যাম, হ্যাঁ, থ্যাংক ইউ, গুড হ্যাঁ, নাইট। গুড নাইট।